এভরিওয়ান, আজকে আমি ক্লাস 12 এর একটা গুরুত্বপূর্ণ টপিকস ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা ইন্ট্রোডাকশনটা দেখে নেব, তারপর আমরা কি করব, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স দেখে নেব, তারপর আমরা টাইপস অফ ম্যাট্রিক্স, কত ধরনের ম্যাট্রিক্স হয়, তারপর আমরা দেখব অপারেশনাল ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের উপর কোন কোন অপারেশনগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো প্রথমেই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তোমাদের এখানে দেওয়া আছে, দেখো বুকের মধ্যে কি দেওয়া আছে। এখানে বলেছে যে মনে করা যাক এক্স ওয়াই জেড কোনো কোম্পানির অধীনস্থ তিনটি কারখানা এবং কারখানাগুলিতে এ বি সি ডি এই চার প্রকার সামগ্রী তৈরি হয়। আরও মনে করা যাক, আবারও বলেছে যে এক্স কারখানায় যে উৎপাদিত সামগ্রী চারটির পরিমাণ যথাক্রমে 4076, আর ওয়াই কারখানায় তাদের পরিমাণ যথাক্রমে, এই যে সামগ্রীগুলো উৎপন্ন হচ্ছিল এ বি সি ডি, ওয়াই কারখানায় 10385, আর এবং জেড কারখানায় তাদের পরিমাণ যথাক্রমে 69203 একক। তাহলে এক্ষেত্রে উৎপাদন সম্পর্কিত তথ্য নিচের আকারে সুশৃঙ্খল পদ্ধতিতে প্রকাশ করা যায়। তাহলে এখানে দেখো আমাদের কি বলা হয়েছে, আমাদের কারখানার কথা বলা হয়েছে, আর এই যে কারখানাগুলিতে সামগ্রী যেগুলো প্রোডাক্ট পাই আমরা, প্রোডাক্ট কয়টা বলা হয়েছে, চারটা, এ বি সি ডি। এবার দেখো আমি যদি কারখানাগুলিকে এক্স ওয়াই জেড দিয়ে ডিনোট করলাম এবং উৎপন্ন সামগ্রীগুলিকে এ বি সি ডি। এবার আমাকে কি বলা হয়েছিল যে এক্স কারখানায় উৎপাদিত সামগ্রী চারটির পরিমাণ যথাক্রমে 4076। এখানে আমাকে কি বলা হয়েছিল, এক্স কারখানায় উৎপাদিত পরিমাণের সংখ্যা 4076। এই যে ইনফরমেশনটাকে আমি এখানে লিখতে পারি না যে এক্স কারখানায় উৎপাদিত সামগ্রীর পরিমাণ আমার 4076, আমি লিখতে পারি না। তো আমি লিখলাম এক্স কারখানায় উৎপাদিত সামগ্রীর পরিমাণ 4076, আর ওয়াই কারখানায় তাদের পরিমাণ যথাক্রমে কি বলেছে 10385। এটাকে আমি লিখতে পারি না ওয়াই কারখানায় 10385। নেক্সট আমরা কি লিখতে পারি যে জেড কারখানায় তাদের পরিমাণ যথাক্রমে 6923 একক, 6923 একক। তাহলে জেড কারখানায় উৎপাদিত সামগ্রীর পরিমাণ 6923 একক। এইভাবে যে লিখলাম, এভাবে লিখার যেটা সুবিধা পাবো আমরা, এখানে দেখো তাহলে আমরা এখান থেকে কি পাবো, এই যে এগুলো আমার কি এক্স কারখানায়, ওয়াই কারখানায় আর জেড কারখানায় উৎপাদিত সামগ্রীর পরিমাণ, এক্স কারখানায়, ওয়াই কারখানায়, জেড কারখানায়। এবার তুমি যদি দেখো এখানে এ কারখানায় উৎপাদিত সামগ্রীর পরিমাণ কত, এক্স কারখানায় এ সামগ্রী উৎপন্ন হয় 4 একক, 4 ইউনিটস। এখানে দেখো এক্স কারখানায় এই যে সামগ্রীগুলো উৎপন্ন হয় এবিসিডি বলেছে, তাহলে এটা কি হবে 4 ইউনিট, তাহলে আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছি। এবার দেখো যদি ওয়াই কারখানায় এ সামগ্রী উৎপন্ন হয়, ওয়াই কারখানায় যদি আমরা চলে যাই, এখানে ওয়াই কারখানায় তাদের পরিমাণ যেটা হবে 103। তাহলে তাহলে দেখো এই যে ওয়াই কারখানায় এ সামগ্রীটা উৎপন্ন হয় 10 একক, 10 একক। এবার যদি জেড কারখানায় চলে যাই, আমরা আমরা যদি জেড কারখানায় যাই, তাহলে এই দেখো জেড কারখানায় যে এ সামগ্রীটা উৎপন্ন হয় তার এককটা কত, 6 ইউনিট, এটা আমরা পাচ্ছি 6 ইউনিট। সিমিলারলি আমরা যদি এবার আমরা চাই যে বি সামগ্রীটা কতটুকু, এবার আমি যদি এটাকে দেখি, আমি যদি এটাকে অবজার্ভ করি, দেখো আমি যদি এটাকে অবজার্ভ করি, তাহলে আমার এখানে কি বলা হয়েছে, এখানে দেখো আমার বলা হয়েছে এই যে এক্স কারখানায় বি সামগ্রীটা উৎপন্ন হয় কত, 0। এখানে আমার ইনফরমেশন কি দেওয়া ছিল, এক্স কারখানায় যে উৎপাদিত সামগ্রী চারটি পরিমাণ যথাক্রমে 4076। তাহলে আমার কি বলা হয়েছিল এবিসিডি, এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাবো, বি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখো সরাসরি বলে দিতে পারছি যে এক্স কারখানায় বি সামগ্রী উৎপন্ন হয় 0। এখানে এটা দেখে বলতে পারবো যে ওয়াই কারখানায় বি সামগ্রীটা উৎপন্ন হয় কত, 3 ইউনিট, 3 ইউনিট। আর জেড কারখানায় যে বি সামগ্রীটা উৎপন্ন হয় 9 ইউনিট। এখানে দেখো যে জেড কারখানায় তাদের পরিমাণ যদি হবে 6923। তাহলে এটাকে যদি আমি এ বি সি ডির সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এ বি সি ডি, তাহলে বি আমার কত হয়েছে, বি হয়ে যাচ্ছে আমার এখানে 9। তাহলে আমি এখান থেকে সরাসরি বলে দিতে পারছি যে আমার জেড কারখানায় বি সামগ্রীটাও উৎপন্ন পরিমাণটা কত, আমার 9 ইউনিট। এবার আমি যদি নেক্সট সি প্রোডাক্টটাতে চলে আসি, আমি যদি সিটাতে চলে আসি, এবার দেখো সি, তাহলে এক্স কারখানায় যে সি সামগ্রীটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কত, 7 ইউনিট, যে ওয়াই কারখানায় 8 ইউনিট, আর তোমার জেড কারখানায় 2 ইউনিট, 2 ইউনিট। সিমিলারলি ডিটার ক্ষেত্রেও সিমিলারলি একইভাবে বলা আছে। তাহলে স্পষ্টতই প্রত্যেকটি সারি এর সাহায্যে বিভিন্ন কারখানায় উৎপন্ন একটি সামগ্রীর সংখ্যার একক সূচিত হয়। এবার সারি বলতে কোনগুলো বলা হয়েছে, এই যে এখানে দেখো সারি বলতে এটাকে বলা হয়েছে, এই যে ফার্স্ট এটাকে যদি আমরা ডিনোট করি, এটাকে এই দিকে একটা যদি লাইন বরাবর ভাবতে চাই, তাহলে এটাকে আমরা এটা সারি বলছি, ঠিক আছে।
এটা একটা আমার একটা সারি, এটা একটা আমার সারি, এটা একটা আমার সারি। তাহলে এখানে কয়টা সারি টোটাল? 4টা সারি। তাহলে স্পেসে প্রত্যেকটি সারি বা প্রত্যেকটি রো এর সাহায্যে বিভিন্ন কারখানা উৎপন্ন এটি বিশেষ সামগ্রীর। তাহলে এই যে মনে করো এ এক্স কারখানায় এ সামগ্রীর উৎপন্ন পরিমাণটা এটা থেকে পাচ্ছি, এক্স কারখানায় বি সামগ্রীটা, এক্স কারখানায় সি সামগ্রীটা, আর এক্স কারখানায় ডি সামগ্রীটা, এইভাবে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে। আবার প্রত্যেকটি স্তম্ভের সাহায্যে একটি বিশেষ কারখানা উৎপন্ন বিভিন্ন প্রকার আর সামগ্রীর একক প্রকাশিত হয়। আবার দেখো, এবার যদি আমরা কলাম কোনটাকে বলছি, কলাম বা স্তম্ভ বলছি এই যে এগুলো, যদি আমরা এই বরাবর একটা লাইন ড্র করি তাহলে এগুলোকে আমরা কি বলছি? কলাম। তাহলে তুমি যদি দেখো এই যে ফার্স্ট কলাম আমরা যেটা নিয়েছি, আমরা যেটা ফার্স্ট কলাম নিয়েছি এখানে কি এক্স কারখানায় বিভিন্ন সামগ্রীর পরিমাণটা দেখা যাচ্ছে। এক্স কারখানায় 4 ইউনিটস, 0 ইউনিট, 7 ইউনিট, 6 ইউনিট, ওয়াই কারখানায় 10, 3, 8, 5, জেড কারখানায় যে বিভিন্ন সামগ্রীগুলো উৎপন্ন হয় সেগুলোর পরিমাণটা কি ইউনিটটা এখানে পাচ্ছি। তাহলে এটা যদি আমরা বলতে যাই সারি ও স্তম্ভের সাহায্যে সংখ্যাগুলির কি, এখানে কি বলেছে সারি ও স্তম্ভের সাহায্যে সংখ্যাগুলির এইরকম আয়তাকার সজ্জাকে বা রেক্টেঙ্গুলার এরোকে কি বলা হচ্ছে? এটাকে আমরা কি বলছি? একটা ম্যাট্রিক্স। এখানে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলছি। আর দেখো আমরা এখানে আমি বললাম যে এইভাবে যেগুলো লাইন নিচ্ছি, এইভাবে যেগুলো লাইন নিচ্ছি সেগুলো আগে আমি কি বলছি? রো। তাহলে আমি যদি এখানে কাউন্ট করতে যাই আমার কতগুলো রো আছে? 4। তাহলে কতগুলো রো আছে আমার? 4টা। আর কতগুলো কলাম আছে? কলাম আছে আমার এখানে দেখো আমি কি বললাম, এই দিক বরাবর যদি আমরা লাইনগুলো ড্র করি তাহলে আমরা কি পাবো? কলাম পাবো। এই বরাবর যদি আমি লাইনগুলো ড্র করি তাহলে আমরা কি পাবো? কলাম। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এখান থেকে কয়টা কলাম পাচ্ছি? 3টা। তাহলে আমরা এই ম্যাট্রিক্সের অর্ডারটা এইভাবে দিতে পারি যে 4x3 ক্রমে এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে। এবার নেক্সট দেখো, এবার আমরা ডেফিনেশনটা দেখব। আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা, ডেফিনেশন অফ ম্যাট্রিক্সটা দেখব। তাহলে ডেফিনেশনটা কি? কয়েকটি সারি ও কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যাসমূহের আয়তাকার সজ্জাকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স বলা হচ্ছে। এই যদি তুমি এটা যদি অবজার্ভ করো তাহলে এখানে কি কয়েকটা সারি আর কয়েকটা স্তম্ভের সাহায্যে এই যে আয়তাকার সজ্জা, এই আয়তাকার সজ্জাকে এটাকে আমরা কি বলছি? একটা ম্যাট্রিক্স বলছি। ঠিক আছে। এর অর্ডারটা কি বললাম আমরা 4x3। এখানে যদি আমরা ইন জেনারেল নিতে চাই তাহলে আমরা কি বলতে পারি? m ক্রস n সংখ্যক। তাহলে m সংখ্যক সারি, তাহলে প্রথমটা কি ডিনোট করছে? প্রথমটা ডিনোট করছে সারি সংখ্যা, আর সেকেন্ড যেটা আছে এটা কি সংখ্যা ডিনোট করছে? কলাম সংখ্যা। তাহলে m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভের মাধ্যমে আয়তাকারে সজ্জিত হলে ওটা m ক্রস n ক্রমের একটা ম্যাট্রিক্স বলা হয়। এবার আমরা যদি একটা ইন জেনারেল একটা ম্যাট্রিক্স লিখতে চাই m ক্রস n অর্ডারের, এটা আমরা দেখলাম 4x3 দেখেছিলাম। তাহলে আমরা যদি এটা মনে করো আমরা ম্যাট্রিক্সটাকে ডিনোট করছি a দিয়ে, আমি কি লিখতে চাইছি? একটা ইন জেনারেল একটা ম্যাট্রিক্স লিখতে পারছি m ক্রস n অর্ডারের। m ক্রস n মানে তোমরা কি বুঝছো? এখানে m সংখ্যক সারি আর n সংখ্যক কি স্তম্ভ। তাহলে আমরা কয়টা সারি নেব? m। তাহলে আমি ফার্স্ট যেটা এলিমেন্ট আমরা কি লিখতে পারি? a11। তাহলে এটা দিয়ে কি ডিনোট করছে? আমার এই যে প্রথম সারিতে প্রথম এলিমেন্ট, প্রথম সারি এবং প্রথম স্তম্ভের এটা ফার্স্ট। তারপরে আমরা এটাকে কি লিখতে পারি? m সংখ্যক সারি n সংখ্যক স্তম্ভ। তাহলে আমার কয়টা স্তম্ভ নিতে হবে? nটা। তাহলে এটাকে a12 a13 আপ টু কত পর্যন্ত আমরা নিব? a1n। এটাকে আমরা কি বলছি? প্রথম সারি। এখানে এই যে ফার্স্ট দেখো a11, তাহলে এই যে ওয়ানটা ফার্স্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি এটা কি? প্রথম সারিটাকে ডিনোট করছে। আর দেখো নেক্সট যেটা নাম্বার আছে 2, এটা কি? স্তম্ভটাকে ডিনোট করছে। তাহলে আমরা এখানে a11 এর মানে বুঝাচ্ছে এটা প্রথম সারি আর প্রথম স্তম্ভ। এটা কি সেকেন্ড a12টা কি ডিনোট করছে? যে প্রথম সারি আর সেকেন্ড স্তম্ভ বা ফার্স্ট রো এন্ড সেকেন্ড কলাম। এবার নেক্সট, তাহলে নেক্সট আমরা কি লিখতে পারি? a21 a22। এটা দেখো a21 মানে কি? এটা দ্বিতীয় সারির ফার্স্ট কলামের এলিমেন্ট। এটা দিয়ে কি ডিনোট করছি? দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ। নেক্সট কি? a23 আপ টু কত পর্যন্ত যাবে? 2n পর্যন্ত যাবে, কারণ আমার কি n খানা স্তম্ভ আছে। সিমিলারলি আমি কি লিখতে পারি? a31 a32 a33
অ্যান্ড সো অন, এ 3n আপ টু 3n। আর এইদিকেও আমরা এইভাবে যেতে পারি আপ টু কত পর্যন্ত যাবো, আমাদের কতগুলো সারি দেওয়া আছে এখানে, m সংখ্যক সারি। তাহলে আমি কি নিতে পারি, এ এম 1। তাহলে এই যে এটা আমি m সংখ্যক সারিকে ডিনোট করছি। এটা দেখো A31 মানে কি, এটা থার্ড রো বা তৃতীয় সারিটাকে ডিনোট করছে। তাহলে সিমিলারলি AM1টা কি, m সংখ্যক সারিকে ডিনোট করছে, ঠিক আছে, যা mth সারিকে ডিনোট করছে। নেক্সট আমরা এটা কি লিখতে পারি, AM2, AM3, আর এটা আপ টু এন্ড সো অন AMN। তাহলে এই যে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলছি, একটা ইন জেনারেল m ক্রস n ম্যাট্রিক্স বলছি, সরি। আর এই যে A11, A12, A13 এগুলো কি একটা এলিমেন্ট বলছে, এটা একটা পদ বলছে, ঠিক আছে। এটা A1 মানে বোঝাচ্ছে এটা যে ফার্স্ট স্তম্ভ এবং ফার্স্ট সারিতে আছে। এবার A22 এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে দ্বিতীয় সারিতে, দেখো দ্বিতীয় সারিতে আর দ্বিতীয় স্তম্ভে এর পজিশনটা বোঝাচ্ছে, ঠিক আছে, এ কোন পজিশনে। সিমিলারলি আমি যদি A23টা নেই, A23 মানে কি, এটা আমার কোন সারিতে আছে, দ্বিতীয় সারিতে, তাহলে A2, আর কোন স্তম্ভে আছে, তৃতীয় স্তম্ভে, তাহলে A23। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি, A23। এবার আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, বলো তো যে m সংখ্যক সারি আর তৃতীয় স্তম্ভের মধ্যে কোন এলিমেন্টটা পাবো আমরা, তাহলে আমরা কোথায় চলে যাব, m সংখ্যক সারি। এটা আমার m সংখ্যক সারি, এটা হচ্ছে আমার m নাম্বার সারি, তাহলে আমি এটাতে চলে আসবো। এবার আমাকে বলা হয়েছে তৃতীয় স্তম্ভে, তাহলে m সংখ্যক সারি তৃতীয় স্তম্ভের মধ্যে কোন এলিমেন্টটা পড়ছে, এই এলিমেন্টটা পড়ছে আমার যে m সংখ্যক সারি n সংখ্যক স্তম্ভের AM3টা। বুঝে গেছো, বুঝে গেছো। সিমিলারলি যদি আরেকটা আমি কোশ্চেন করি, যে বলো তো যে তৃতীয় সারি দ্বিতীয় স্তম্ভের মধ্যে কোন এলিমেন্টটা পাবো, তাহলে আমরা প্রথমেই কোথায় চলে আসবো, তৃতীয় সারি। এটাকে দেখো আমি কি বললাম, এটা তৃতীয় সারির মধ্যে পড়ছে আর দ্বিতীয় স্তম্ভ, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড। তাহলে এই যে A32 এটা আমার কি, আমার থার্ড সারি সেকেন্ড কলামের এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টটাকে আমি বলবো কোথায় আছে, এটা আছে তৃতীয় সারিতে আর দ্বিতীয় স্তম্ভের মধ্যে, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি বলা হয়েছে, এখানে ম্যাট্রিক্সের অন্তর্গত A11, A12 ইত্যাদি সংখ্যক তার পদ বলা হয়। এগুলো কি কি বলা হচ্ছে, তার পদ বলা হচ্ছে, এটা আমি অলরেডি বলে দিলাম তোমাদের, এগুলো পদ বলা হয়। আর নেক্সট আমরা কি দেখতে পারো, ম্যাট্রিক্সের A23 প্রতি দ্বিতীয় সারি ও তৃতীয় স্তম্ভে সংযোগস্থলে অবস্থিত। এই যে A23 তাহলে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি আর তৃতীয় স্তম্ভের সংযোগস্থলে অবস্থিত, এটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। তাহলে অনেক ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সকে কি দিয়ে ডিনোট করি, অনেক ক্ষেত্রে ম্যাট্রিক্সকে আমরা এখানে দেখো ম্যাট্রিক্সকে AIJ, BIJ এগুলো দিয়ে ডিনোট করি। উদাহরণস্বরূপ আমরা AIJ একটা ম্যাট্রিক্স নেবো, B একটা ম্যাট্রিক্স। এবার তোমরা যদি এখানে দেখো একটা A ইকুয়াল টু, দেখো A ইকুয়াল টু 2 3 -1 0 4 5, এটাকে আমরা কি একটা ম্যাট্রিক্স বলতে পারি। এখানে দেখো কতগুলো, আমরা যদি এটা কাউন্ট করি, এখানে তো কতগুলো সারি আছে, এখানে এখানে সারি দেখলে আমরা দেখতে পাবো একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটে সারি কয়টা স্তম্ভ, একটা, দুটা। তাহলে আমরা এটা কি লিখতে পারি, A3 × 2, এর অর্ডারটা কি হয়ে যাবে, A3 × 2। এবার যদি আমরা মনে করো A ইকুয়াল টু এরকম নিলাম একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, এটাও কি একটা ম্যাট্রিক্স, কারণ কি এটা একটা রেক্টাঙ্গুলার এরে এম এন ম্যাট্রিক্স। তাহলে এর আমরা কি বার করব, একটা অর্ডারটা বের করব। তাহলে এখানে প্রথমে আমরা কি কাউন্ট করব, এর কয়টা রো আছে, দেখো এটা একটা রো, এটা একটা রো, তাহলে এখানে কয়টা রো আছে, দুইটা, তাহলে আমরা লিখে দিলাম দুইটা রো আছে। এবার কি ফাইন্ড করব, কতগুলো কলাম আছে, কতগুলো কলাম আছে। এবার দেখো আমরা যদি এইভাবে লাইনগুলো ড্র করলে কি পাবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে এর অর্ডারটা কি হয়ে যাবে, 2 × 3। তাহলে এই যে এটা হচ্ছে আমার 2 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার এখানে দেখো কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত, এখানে কি বলা হয়েছে, একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে কোনো ম্যাট্রিক্সের অন্তর্গত পদগুলি লেখার জন্য সাধারণভাবে নিচের এর 3 ধরনের প্রতীকের যে কোনো একটা ব্যবহার করা যায়। আমরা ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারি, আমরা থার্ড ব্র্যাকেটও ইউজ করতে পারি, এগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। নেক্সট আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ বা টাইপস অফ ম্যাট্রিক্স। এই পর্যন্ত আমরা কি ডিসকাস করে নিলাম, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স। এবার আমরা কি দেখবো, টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কত প্রকারের হয়ে থাকে। তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা টাইপসটা পাবো সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সটাকে আমরা ইংলিশে কি বলি, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই যে প্রথমে এখানে ডেফিনেশনটা দেখো, এখানে ডেফিনেশনটা কি বলা হয়েছে,
যে এম সংখ্যক সারি ও এন সংখ্যক স্তরের মাধ্যমে আয়তাকারে সজ্জিত হলে এবং এম ইকুয়াল টু এন না হলে সজ্জাটিকে কি বলা হবে? আয়তাকার ম্যাট্রিক্স বলা হবে। তাহলে এর আগের পেজে আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম, দেখো এক্সাম্পলটা কি নিয়েছিলাম, এ ইকুয়াল টু 1 2 3 4 5 6। এখানে আমরা কি দেখলাম, এই ম্যাট্রিক্সের যে অর্ডারটা এটা কি দেখলাম, 2 x 3, মানে এখানে কয়টা সারি আছে, দুইটা সারি আর তিনটা স্তম্ভ। এখানে দেখো এটা যদি আমি m ক্রস n এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে আমার এখানে কি পাচ্ছি, m ইকুয়াল টু আমি পাচ্ছি 2, m ইকুয়াল টু কি পাচ্ছি 2, আর n ইকুয়াল টু কি পাচ্ছি 3। তাহলে এখানে তোমরা বলতে পারো যে m ইকুয়াল টু n, m ইকুয়াল টু n তোমরা বলতে পারো না, কারণ এটা m ইকুয়াল টু 2, n ইকুয়াল টু, তাহলে এটা কি নট ইকুয়াল। তাহলে এই যে আমরা a ম্যাট্রিক্সটা নিলাম এটা কি আমার একটা এক্সাম্পল অফ রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এটাই আমার কি একটা আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। এবার নেক্সট ডেফিনেশনটা কি, একটা বর্গ ম্যাট্রিক্স। নেক্সট আমরা কি দেখব, বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সকে ইংলিশে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলে থাকি, ঠিক আছে। এই যে এম স্কোয়ার সংখ্যা এম সংখ্যক সারি ও এম সংখ্যক স্তরের মাধ্যমে বর্গাকারে সজ্জিত হলে সজ্জাটিকে কি বলা হবে, একটা বর্গ ম্যাট্রিক্স বলা হবে। উদাহরণস্বরূপ দেখো এখানে বলা হয়েছে x ইকুয়াল টু 2 3 4 -2। এখানে যদি আমরা দেখতে চাই, এখানে তোমরা দেখো কয়টা রো আছে, একটা দুটো, তাহলে দুইটা রো আছে, কয়টা কলাম আছে, একটা দুটো, তাহলে এটা কি একটা 2 x 2। তাহলে এখানে যদি আমরা m ক্রস n এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে m ইকুয়াল টু কত আমার, m ইকুয়াল টু আমার 2 আর n ইকুয়াল টু 2। তাহলে এখানে m ইকুয়াল টু n হয়ে যাচ্ছে। যদি m ইকুয়াল টু n হয়ে যায় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটাই কি বলবো, একটা বর্গ ম্যাট্রিক্স। এই যে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে কয়টা রয়েছে, একটা দুইটা তিনটা, তাহলে এখানে আমার তিনটা রো আর কয়টা কলাম দেওয়া আছে, একটা দুটা তিনটা, তাহলে তিনটা কলাম। তাহলে এটাকে আমরা 3 x 3 ক্রমের ম্যাট্রিক্স। এখানে যদি আমরা কম্পেয়ার করি আমরা কি পাবো, m ইকুয়াল টু 3 আর n ইকুয়াল টু 3, তাহলে m ইকুয়াল টু n, এই জন্য আমরা এটাকে কি বলছি, একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলছি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্সকে আমরা ইংলিশে বলি রো ম্যাট্রিক্স, আর স্তম্ভ ম্যাট্রিক্সকে আমরা বলি কলাম ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্সটা কি, কোনো ম্যাট্রিক্সে দেখো ডেফিনেশনটা কি দেওয়া আছে, কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র সারি থাকলে তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়, একটি মাত্র। উদাহরণস্বরূপ তোমরা যদি দেখতে যাও একটি মাত্র রো থাকলে, তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল নিতে পারি, a ইকুয়াল টু মনে করো 1 2 3 4 5 6। তাহলে এখানে কয়টা রো আছে, দেখো একটা মাত্র রো আছে, একটা মাত্র রো আছে, তাহলে এটাকে আমরা এর অর্ডারটা কি হবে 1। আর কয়টা কলাম আছে, দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে ছয়টা কলাম আছে, তাহলে এটা কি 1 ক্রস 6 অর্ডারে একটা ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো পাবো, আবার নিতে পারি a ইকুয়াল টু 1 2 3, এখানে এর অর্ডারটা যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে পারবো, 1 ক্রস 3। যদি আমাদের রো সংখ্যাটা 1 হয়ে যায় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো, আমরা বলবো রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা কি, কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে তোমরা এবার বৃহত্তমে দেখো কোনো ম্যাট্রিক্সে একটি মাত্র স্তম্ভ থাকলে তাকে কি বলা হবে, স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স বলা হয়। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের রো সংখ্যাটা 1। এবার যদি আমি কলাম সংখ্যাটা 1 পেয়ে যাই, আমি যদি একটা ম্যাট্রিক্স নেই যে এই ধরনের 1 2 3 1 2 3, এখানে আমরা কি তাহলে কয়টা রো পাচ্ছি, একটা একটা দুটা তিনটা, তিনটা রো, কয়টা কলাম, একটাই কলাম, তাহলে এটা 3 ক্রস 1। এই যে এটা এখানে কয়টা পাচ্ছি, একটা মাত্র কি পাচ্ছি, কলাম পাচ্ছি, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো, কলাম ম্যাট্রিক্স। তাহলে এটা কি হয়ে যাবে, একটা কলাম ম্যাট্রিক্সের এক্সাম্পল। আরেকটা যদি আমি এক্সাম্পল দিতে বলি তোমাকে, তাহলে তুমি কি বলতে পারো যে স্যার 3 2 6 7, 3 2 6 7, এটা কি, দেখো এখানে কয়টা রো আছে, চারটা রো আছে, কয়টা কলাম আছে, একটা, তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি যে 4 ক্রস 1। এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো, স্তম্ভ ম্যাট্রিক্স বলবো। তাহলে বুঝতে পেরেছো ডেফিনেশনটা, সারি ম্যাট্রিক্স কোনগুলোকে বলবো আর স্তম্ভ ম্যাট্রিক্স কোনগুলোকে বলবো, ঠিক আছে। এবারে আমরা দেখব যেটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কি, তাহলে কোনো ম্যাট্রিক্সের এবার নেক্সট যেটা আমরা দেখবো শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্সটার ডেফিনেশনটা দেখবো, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি পদ যদি শূন্য হয় তাকে কি বলবো, এটা শূন্য ম্যাট্রিক্স বলবো। প্রত্যেকটি পদ যদি শূন্য হয়ে যায় তাকে আমরা কি বলবো, একটা শূন্য ম্যাট্রিক্স বলবো। এখানে দেখো একটা উদাহরণস্বরূপ, এখানে এ একটা যদি নিয়ে নেই, আমি যদি এখানে একটা ম্যাট্রিক্স নেই এ বলে দেই তোমাকে যে 0 0 0 0, এগুলোকে আমরা কি বলি, এগুলো আমরা পদ বলি।
এ বললো আমাকে পদ বলি। তাহলে দেখো আমার প্রত্যেকটা পদ কি, আমার প্রত্যেকটা পদ শূন্য। তাহলে এই যে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা একটা শূন্য ম্যাট্রিক্স বলবো। এখানে দেখো এক্সাম্পলগুলো দেওয়া আছে, এখানে দেখতে পারো যে এখানে একটা ম্যাট্রিক্স নিয়েছে 2 × 3 অর্ডারের, এটা সব প্রত্যেকটা পদ বা প্রত্যেকটা এলিমেন্ট কি জিরো, তাই এটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলছি। নেক্সট এক্ষেত্রে আমরা একটা 3 × 3 ম্যাট্রিক্স নিয়েছি, এখানে দেখেছি যে প্রত্যেকটা এলিমেন্টগুলো কি শূন্য, প্রত্যেকটা পদ শূন্য, তাই এগুলোকে আমরা কি একটা শূন্য ম্যাট্রিক্স বলে থাকি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স আর একক ম্যাট্রিক্স। এই যে কর্ণ ম্যাট্রিক্স, এটা আমরা ইংলিশে কি বলে থাকি, ইংলিশে বলে থাকি ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা ইংলিশে কি বলে থাকি, স্কেলার ম্যাট্রিক্সই বলে থাকি। আর একক ম্যাট্রিক্সটাকে আমরা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে থাকি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কোনগুলোকে বলবো, কর্ণ ম্যাট্রিক্সটা আমরা বলবো যে বর্গ ম্যাট্রিক্স বা যে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এই যে প্রথম কন্ডিশন যেটা, যেটা এই যে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য তাহলে কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এম আর এনটাকে কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার জন্য আমরা এখানেই দেখলাম যে স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার জন্য এম আর এনটা আমার কি হতে হয়, ইকুয়াল হতে হয় স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার জন্য। তাহলে এই যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি হতে হবে, এম এনটা ইকুয়াল হতে হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলির মান কমপক্ষে একটি পদ শূন্য নয় কিন্তু অন্য সব পদের মান শূন্য, তাকে আমরা কি বলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। এবার যদি আমরা এটার এক্সাম্পল দেখতে চাই, এবার দেখো এক্সাম্পল যদি দেখতে চাই তাহলে আমি কি বললাম, আমরা একটা ম্যাট্রিক্স নেব যার ওয়ান, ধরে নাও 1 0 0 2, 1 0 0 2। দেখো ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কি, ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো কি, এটা আমার ডায়াগোনাল। তাহলে এই ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো ছাড়া বাকিগুলো কি জিরো, বাকিগুলো জিরো। তাহলে বাকিগুলো জিরো, এটাকে আমরা কি বলি, এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে থাকি বা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখব যে স্কেলার ম্যাট্রিক্স। এবার স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখব কি, যে সকল কর্ণ ম্যাট্রিক্সে স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য তাহলে কি লাগবে, কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে যে সকল কর্ণ ম্যাট্রিক্সে প্রারম্ভিক বরাবর একই পদ থাকে সেই সকল ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এবার দেখো আমি এটা এক্সাম্পল নিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্সের, যে এখানে দেখো এই যে প্রারম্ভিক কর্ণ বরাবর পদ যেটা আছে, একটা নিয়েছি 1, একটা নিয়েছি 2। এবার আমি যদি নিয়ে নেই যে a ইকুয়াল টু 2 0 0 2। এবার দেখো প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কি, এখানেও 2, এখানেও 2, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো সেম। এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলে থাকি, স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এটা বলছি আমরা কোনগুলো পাবো, যদি প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কি হয়ে যায়, 1 হয়ে যায়। প্রথমত কি হতে হবে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, প্রথমত কোনটা হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তারপর কি হতে হবে, কর্ণ ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্সের সঙ্গে আরেকটা কন্ডিশন জুড়ে যাবে, যদি কি হয়, প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কি হয়, 1 হয়ে যায়। প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো যদি 1 হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে সাধারণত আমরা আই দিয়ে ডিনোট করে থাকি। এটার অর্ডারটা কত, 2 × 2। তাহলে এটা একটা এক্সাম্পল হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্স, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমি যদি একটা 3 × 3 লিখতে চাই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স 3 × 3 অর্ডার, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলো কি 1 আর বাকি সব পদগুলো কি 0। এই জন্য এটাকে আমরা কি বলছি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছি, ঠিক আছে। বুঝে গেছো, তাহলে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স আমরা বুঝে গেলে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স আর অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। এই যে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সটাকে আমরা ইংলিশে কি বলি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্সটাকে বলি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এবার এর ডেফিনেশনগুলো দেখবো। এবার এর ডেফিনেশন দেখো, তাহলে যে বর্গ ম্যাট্রিক্স, তাহলে এখানে দেখো ঊর্ধ্ব ত্রিভুজ বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হওয়ার জন্য কি লাগবে, স্কোয়ার ম্যাট্রিক্স কিন্তু হতে হবে, ঠিক আছে। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তার মানে হচ্ছে m=n হতে হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সে প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি শূন্য নয়, কিন্তু প্রারম্ভিক কোনটি বর্গ ম্যাট্রিক্সকে যে দুটি ত্রিভুজাকৃতি অংশে বিভক্ত করে তার নিম্নাংশের পদগুলি শূন্য হলে
তাকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এ ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো। তাহলে এটাকে নিয়েছে 1 0 0 2 4 0 3 5 6। তাহলে আমরা যদি এর ডায়াগোনাল বরাবর দেখতে চাই, দেখো 1 4 6 এটা আমার কি একটা ডায়াগোনাল। এবার ডায়াগোনালে নিচের প্রত্যেকটা পদ তুমি যদি অবজার্ভ করো তাহলে কি এগুলো আমরা কি পাচ্ছি, জিরো। ডায়াগোনাল বরাবর বাকি পদগুলো যে নিচের পদগুলো পাচ্ছি এগুলো জিরো পাচ্ছি, আর উপরের পদগুলো শূন্য হতেও পারে, মানে একটাও পদ শূন্য হলেও বাকিগুলো নাও হতে পারে। তাহলে এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। উল্টো ক্ষেত্রে এবার যদি আমি এই যে ডায়াগোনাল প্রারম্ভিক কর্ণবর্গের পদগুলো নিলাম, এবার উপরের পদগুলো যদি জিরো হয়ে যায়, উপরের পদগুলো জিরো হয়ে যায় আর নিচের পদগুলো আমাদের কোনো একটা পদ জিরো যদি না হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার এক্সাম্পলটা আমরা কি দিতে পারবো, মনে করো এটাই আমরা নিচ্ছি যে 1 4 6 প্রারম্ভিক কর্ণবর্গের এলিমেন্টগুলো আছে, বাকি আমরা যে উপরের এলিমেন্টগুলো আছে সেগুলো আমার জিরো। এখানে কি নিচ্ছি 2 3 5, 2 3 5। এই ম্যাট্রিক্সটাতে তোমরা যদি অবজার্ভ করো দেখবে এই যে তোমার এই যে প্রারম্ভিক কর্ণ, এটা এটা প্রারম্ভিক কর্ণ, আর প্রারম্ভিক কর্ণের উপরের গুলো কি আছে, এলিমেন্টগুলো কি সবগুলোই জিরো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বুঝে গেছো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স নেক্সট আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ হবে ম্যাট্রিক্স। তাহলে মনে করা যাক এ একটি প্রদত্ত m ক্রস n ক্রমের ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের সারি আর ওই স্তম্ভগুলি পদগুলি যথাক্রমে স্তম্ভ সারি বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে পরিবর্ত ম্যাট্রিক্স বলা হয়। এটা বুঝতে পারলে, যদি না বুঝতে পারো দেখো, তাহলে মনে করো এখানে যদি একটা এক্সাম্পল নাও, দেখো আমরা মনে করলাম এ একটা ম্যাট্রিক্স নিলাম, এ একটা ম্যাট্রিক্স নিলাম যে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স নিলাম। এর অর্ডারটা কি বলতো 3 ক্রস 3, কারণ এখানে তিনটা রো আছে, তিনটা কলাম আছে, বা তিনটে সারি আছে, তিনটে স্তম্ভ আছে। এবার আমি যদি চাই এ ট্রান্সপোজটা লিখবো, এ ট্রান্সপোজ, তাহলে কি হয়ে যাবে, এর যেটা সারি আছে এ ম্যাট্রিক্সের যেটা সারি আছে ওগুলো কি হয়ে যাবে, এ ট্রান্সপোজ আছে ওগুলো স্তম্ভ হয়ে যাবে। তাহলে প্রথমত আমি কি করব, এই যে প্রথম সারিটা আছে 1 2 3, এটাকে আমি ফার্স্ট স্তম্ভ আকারে লিখবো, ঠিক আছে। তাহলে এই যে 1 2 3 এটাকে স্তম্ভ আকারে লিখলাম। এবার সেকেন্ডে যদি নেই আমি, সেকেন্ডের ক্ষেত্রে কি আছে 4 5 6, তাহলে এটা আমার এখানে এসে কি হয়ে যাবে, সেকেন্ড আমার স্তম্ভ হয়ে যাবে। সেকেন্ড স্তম্ভ হয়ে যাবে মানে কি 4 5 6। এবার থার্ডটা যদি দেখতে চাই, দেখো কি আছে 7 8 9, 7 8 9, এটাকে আমার কি হয়ে যাবে, তাহলে এখানে এসে হয়ে যাবে থার্ড কলাম। এটা কি হয়ে যাবে 7 8 9। এখানে আমরা যদি অবজার্ভ করি তাহলে কি হলো, দেখো রো গুলো কি হয়ে গেলো, এখানে এসে কলাম হয়ে গেল, আর কলামগুলো কি হয়ে গেলো, এখানে রো হয়ে গেলো। এখানে কি ছিল, ফার্স্ট কলামটা ছিল 1 4 7, এখানে দেখো ফার্স্ট রোটা কি হয়ে গেছে 1 4 7। তাহলে এর অর্ডারটা কি হয়ে গেলো, এখানে যেহেতু আমি স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি 3 ক্রস 3, তাহলে এই অর্ডারটা কি হলো, সেম হয়ে গেল, ঠিক আছে, অর্ডারটা সেম থাকলো। এবার যদি এটা অর্ডারটা যদি না সেম থাকতো, সেক্ষেত্রে এম ক্রস এন থাকলে কি হয়ে যেত, এন ক্রস এম হয়ে যেত, ঠিক আছে। এটা বুঝে গেছে পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে এবার আরেকবার ডেফিনেশনটা দেখো, এবার ডেফিনেশনটা কি বলতে চাইছিল এবার বুঝতে পারবে। তাহলে মনে করা যাক এ একটি প্রদত্ত এম ক্রস এন ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভ পদগুলি যথাক্রমে স্তম্ভ সারি বরাবর লিখে যে ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এ ম্যাট্রিক্সের যেগুলো রো ছিল, স্তম্ভ ছিল আর সারি ছিল, ওগুলো কি স্তম্ভ আকারে লিখছি, আর স্তম্ভগুলোকে কি লিখছি, সারিগুলো লিখছি। তাহলে এটাকে আমরা কি বলছি, বুঝে থাকি এ ম্যাট্রিক্সের কি বলা হয়, পরিবর্তন ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এখানে আমরা যেটা পেলাম এ টি বা এ ট্রান্সপোজ অর এ ডেস, এটাকে যদি এ ডেস দিয়ে আমরা ডিনোট করি, তাহলে এ ট্রান্সপোর্টটা আমার কি, এ ট্রান্সপোর্টটা এ এর কি হচ্ছে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স। নেক্সট যে কনসেপ্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি কি হয়ে যায়, এ ট্রান্সপোজের সঙ্গে এটা ইকুয়াল হয়ে যায়, এ ট্রান্সপোজের সঙ্গে এটা ইকুয়াল হয়ে যায়। মানে এ ম্যাট্রিক্সটা যা ছিল এ ট্রান্সপোজ করে এর পরিবর্তন ম্যাট্রিক্স করে যদি দুটো সেম হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স কোনগুলোকে বলবো,
এবার একটা ম্যাট্রিক্সে বি প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি কি হয় এ ট্রান্সপোজটা মাইনাস এ হয়ে যায়, এ ট্রান্সপোজটা মাইনাস এ হয়ে যায়। উদাহরণস্বরূপ এখানে দেখো যে এ ম্যাট্রিক্সটা নিয়েছে 1 2 3 2 4 5 3 5 6। তাহলে আমি কি বলেছিলাম এ ট্রান্সপোজটা কি হবে, এই যে ফার্স্ট রোটা আছে 1 2 3 এটাই কলাম হিসেবে লিখলাম 1 2 3। এবার সেকেন্ড যেটা রো ছিল 2 4 5 এটাকে দেখো 2 4 5 থেকে কলাম হিসেবে লিখলাম। থার্ড রো ছিল 3 5 6 এটা কি থার্ড কলাম হিসেবে লিখলাম 3 5 6। এবার তুমি যদি দেখো কম্পেয়ার করো এ আর এ ডেসটাকে দেখো, এ ফার্স্ট এলিমেন্টে কি 1 এখানেও কি 1, সেকেন্ড এলিমেন্টে 2 এখানেও 2, এখানে থার্ড যে A13 কত 3, এখানেও কি A13টা 3। এইভাবে আমরা যদি দেখতে চাই দেখো প্রত্যেক এই ম্যাট্রিক্সটা কি প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে গেছে সেম হয়ে গেছে, তার জন্য কি এই দুটো ইকুয়াল হয়েছে। নেক্সট কনসেপ্টটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স। আমি কি বললাম বি প্রতিসম যদি এ ট্রান্সপোজটা মাইনাস এ হয়। এবার দেখো আমি যদি এ নিয়ে নেই 0 H G -H 0 F -G -F 0, এবার এ ট্রান্সপোজ যদি লিখতে যাই তাহলে কি হয়ে লিখবো, এখানে দেখো এর যেটা রো আছে ফার্স্ট রো কি আছে 0 H G, তাহলে এটাকে আমরা কি লিখবো ফার্স্ট কলাম হিসেবে লিখবো, তাহলে এটাকে ফার্স্ট কলাম হিসেবে লিখলাম 0 H G। এবার দেখো সেকেন্ড রো কি আছে -H 0 F, এটাকে আমরা সেকেন্ড রোটাকে কি লিখবো তাহলে সেকেন্ড কলাম হিসেবে লিখবো, তাহলে -H 0 F। তাহলে থার্ড যেটা রো আছে দেখো -G -F 0, তাহলে এটা কি আমরা কি লিখবো থার্ড কলাম হিসেবে লিখবো, তাহলে -G -F 0। এবার তুমি দেখো এই যে এই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নেই অথবা -1 কমন নিয়ে নেই তাহলে কি হবে, এ দেখো তাহলে এখানে কি ছিল -H ছিল, তাহলে কি হয়ে গেছে এটা +H, এখানে -G ছিল তাহলে G হয়ে গেল, এখানে কি ছিল +H ছিল এখানে -H হয়ে গেছে, এখানে -F ছিল এখানে F হয়ে যায়, এখানে G ছিল তাহলে এখানে -G হয়ে গেছে, এখানে F ছিল এখানে -F হয়ে গেছে। এবার তুমি যদি এটাকে দেখো এ ম্যাট্রিক্সটা আমার কি এই ম্যাট্রিক্সটার সঙ্গে হুবহু মিলে গেছে না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি -A। তাহলে এখানে কি হলো যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়ে গেল -A। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে যখন কোনো ম্যাট্রিক্স এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু -A, তখন সেটাকে আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কুইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যখন কি হবে এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে যে এ ইকুয়াল টু এ ড্যাশ, তখন সেটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আজকের আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো, এই যে দেখো কি কি বাকি রইলো, যে ম্যাট্রিক্সের কখন ম্যাট্রিক্সের সমাধান কখন দুটো ম্যাট্রিক্স সেম হবে ইকুয়াল হবে, আর ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স, এডিশন অফ ম্যাট্রিক্স, এগুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে, গুড বাই, সি